নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিখন সঞ্চালন, ট্রান্সফার অফ লার্নিং। এবার এটা আমি বলতে পারি এটা বিএড এর জন্য, এমএড এর জন্য, যারা সিটেট দিচ্ছেন বা ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি টেটের যে পরীক্ষাগুলো হয় এই ধরনের সমস্ত পরীক্ষা, এছাড়া আমাদের যে ইউজিসি নেট এবং সেটের প্রশ্নপত্র এখন আমরা দেখি পেপার 1 বাংলায় আসছে, ইংলিশ বা হিন্দির পাশাপাশি। এবং তার সাথে সাথেও আমাদের যে ইউজিসি নেটের এক্সাম ইংলিশে এলেও আমাদের এই যে টপিকটা ট্রান্সফার অফ লার্নিং, এখান থেকে কিন্তু প্রশ্ন আমরা গতবারও আসতে দেখেছি এবং প্রত্যেকবার আমরা পেপার 1-এর কোনো না কোনো শিফটে কিন্তু এই লার্নিং থেকে এই প্রশ্ন দেখতে পাই। এবার আমাদের তার জন্য, এবং অনেকে আমাকে রিকোয়েস্টও করেছিলেন যে পেপার 1 যেমন আমি আপনাদের করাচ্ছি, যেটা আমি আপনাদের এটা ইংলিশেই বলছি, বাংলায় মানে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু কিছু কিছু জায়গা যেগুলো আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন যে যেন আমি বাংলাতে যদি লেখা হিসাবে দেখানো যায় বা বলা যায় তাহলে খুব ভালো হয়। তাই আমি কয়েকটা টপিক চেষ্টা করব যেগুলো অলরেডি সিটেড বা ডাব্লিউবি টেটে রয়েছে, সেই বিষয়গুলো, এবং আমরা জানি বিষয়গুলো এতটাই কমন যেটা আমাদের নেট পরীক্ষাতেও আসে, সেইগুলো নিয়ে আমি এইভাবে যতটা আপনাদের জন্য পিপিটি বানিয়ে প্রেজেন্ট করে আপনাদেরকে বোঝানো যায়। আমরা যদি মূল জিনিসটা বুঝে থাকি যে শিখন সঞ্চালন বা ট্রান্সফার অফ লার্নিং কাকে বলে, তাহলে কিন্তু এখান থেকে ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, যাই হোক না কেন, যেটাই ফর্মটা আমরা পড়তে পারবো না কেন, আমরা কিন্তু বুদ্ধি করে উত্তরটা করে আসতে পারবো। তাহলে আমাদেরকে এখন জানতে হবে শিখন সঞ্চালন কি। শিখন বলতে আমরা কি বুঝি? শিখন মানে বিষয়টা কি? শিখন হচ্ছে কোনো কিছু লার্নিং, তাই তো, মানে কোনো কিছু শেখা। শিক্ষণ আর শিখনের যে বিষয়টা সেটা নিশ্চয়ই আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার। শিক্ষণ হচ্ছে টিচিং, মানে পড়ানো হচ্ছে। যেরকম ধরুন এখন আমি আপনাদেরকে পড়াচ্ছি কোনো একটা বিষয়, তার মানে আমি যেটা করছি সেটা আমি কি করছি? টিচিং। এবং আপনারা উল্টো দিকে বসে শুনছেন, ক্লাসটা শুনছেন, আপনারা কি করছেন? লার্নিং করছেন বা শিখন করছেন। তাহলে এই তো মূলত শিক্ষণ আর শিখনের মধ্যে পার্থক্য। এরপরে আমি বিষয়টায় আসি যে এই যে শিখন অর্থাৎ লার্নিং, যে কোনো জিনিস আমরা যখন শিখছি সেটার একটা সঞ্চালন হয়। সঞ্চালন ইংলিশ কথা হচ্ছে ট্রান্সফার। ট্রান্সফার মানে আমরা বলি না যে কেউ ট্রান্সফারে জব পেয়েছে, মানে সে এক জায়গায় ছিল, সে কলকাতায় ছিল, পরবর্তীকালে ট্রান্সফার হয়ে সে আসামে গেছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। আমি একদম পাতি কথায় বোঝানোর চেষ্টা করছি যাতে এই ক্লাসটার পর আপনাদের এই নিয়ে কোনো রকম টেনশন না থাকে, এই বিষয়টা যেন ডাউট ক্লিয়ার হয়ে যায়। তাহলে কি হলো? শিখনের ক্ষেত্রেও কি হয়, একটা শিখন যখন আমরা কোনো কিছু বিষয়ে কিছু শিখছি তখন সেই শেখাটা অন্য একটা শেখাকেও প্রভাবিত করতে পারে, ঠিক আছে, বা সঞ্চালন হতে পারে একটা শিখন থেকে আরেকটা শিখনে। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। এবার যেটা লেখা রয়েছে সেটা আমি একটু পড়ি, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। শিখন সঞ্চালনের সংজ্ঞা কি বলছে? শিখন সঞ্চালন হলো কোনো একটা বিষয় শিখনের অন্য কোনো বিষয় শিখনের ওপর প্রভাব বিস্তার। ওই যে বললাম কোনো একটা বিষয় আমি শিখে নিয়েছি এবং তার প্রভাবটা আরেকটা শিখনের ওপর গিয়ে পড়ছে। মনোবিদ সোরেনসন, ঠিক আছে, তিনি কি বলছেন শিখন এই সম্পর্কে? একটি পরিস্থিতিতে অর্জিত জ্ঞান, প্রশিক্ষণ এবং অভ্যাস অন্য পরিস্থিতিতে সঞ্চালনকেই বলা হয় শিখন। ঠিক তাই, একটা পরিস্থিতিতে আমি রয়েছি, আমরা শিখন কখন পাই? যখন যে কোনো সিচুয়েশন বা পরিস্থিতিতে আমরা কিছু না কিছু জ্ঞান লাভ করি বা কিছু না কিছু শিখতে থাকি। তাহলে সেই পরিস্থিতিতে আমরা যেটা শিখছি, সেই যেটা আমি শিখলাম আর কি, জানতে পারলাম, বা কোনো কিছু বিষয় আমি ট্রেনিং নিলাম, প্রশিক্ষণ নিলাম এবং কিছু অভ্যাস তৈরি হলো আমার মধ্যে, অবভিয়াসলি শিখন করার ফলে কিছু অভ্যাস আমার মধ্যে তৈরি হবে। সেই সমস্ত বিষয় যখন আমার অন্য কোনো পরিস্থিতিতে আমায় সাহায্য করবে শেখার ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলি? শিখন সঞ্চালন বলে থাকি। দেখুন দিয়েছে এখানে, ট্রান্সফার রেফার্স টু দ্য ট্রান্সফার অফ নলেজ, ট্রেনিং অ্যান্ড হ্যাবিটস অ্যাকোয়ার্ড ইন ওয়ান সিচুয়েশন টু অ্যানাদার সিচুয়েশন। আচ্ছা, আমি বাংলা ইংলিশ দুরকম করেই বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের সমস্যা হওয়ার কথা নয়।
তবুও যদি কোনো জায়গার যে কোনো প্রবলেম হয় অবশ্যই দ্বিধা না করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে মূল জায়গায় আসি, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। ইউজিসি নেটে প্রচুর পরিমাণে আসে, সিটেট বা ডাব্লিউপি টেট এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। কি বলছে, এই যে শিখনের সঞ্চালন, এটার কতগুলো ভাগ রয়েছে। এলিস বলে একজন রয়েছেন, তিনি কি 3 প্রকারের কথা বলছেন। আচ্ছা, প্রথম আমরা কি পেলাম, ধনাত্মক। ধনাত্মক বা ইতিবাচক সঞ্চালন, তার মানে এটাকে আমরা কি বলবো, পজিটিভ ট্রান্সফার। নেক্সট 2 নম্বর হচ্ছে ঋণাত্মক বা নেতিবাচক সঞ্চালন, যেটাকে আমরা বলবো নেগেটিভ ট্রান্সফার। আর 3 নম্বর বলছে শূন্য সঞ্চালন, মানে জিরো ট্রান্সফার। ঠিক আছে, এবার এই 3টে বিষয় আমাদের জানতে হবে, পজিটিভ ট্রান্সফার কাকে বলছে, নেগেটিভ কাকে বলছে, আর জিরো ট্রান্সফার কাকে বলছে। এবার আমি একটু এই জায়গাটা পড়ছি। 3টে উদাহরণ দেওয়া যেতে পারে। কিরকম? 3টের জন্য 3টে উদাহরণ। যে ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ভূগোলের কোনো অধ্যায় শেখা যদি সহজ হয়, তাহলে আমরা কি বলবো, যে ইতিহাস থেকে ভূগোলে ধনাত্মক সঞ্চালন হয়েছে, মানে পজিটিভ ট্রান্সফার হয়েছে। ধরা যাক আমি হিস্ট্রির কোনো বিষয় নিয়ে আমি পড়াশুনো করেছি, আমি শিখেছি, সেটা এই যে আমার শেখাটা, ইতিহাস থেকে যে জ্ঞানটা আমি লাভ করলাম বা শিখলাম, সেটা যদি আমায় ভূগোল পড়া শিখতে কোনো অধ্যায়, ভূগোলের কোনো অধ্যায় যদি আমাকে সাহায্য করে থাকে বা কোনো অধ্যায় বুঝতে আমার পক্ষে সহজ হয়ে যায়, তাহলে কি হবে, তাহলে বলা যাবে ইতিহাস থেকে ভূগোলে একটা ধনাত্মক সঞ্চালন হয়েছে। হতেই পারে। কারণ কি? কারণ হলো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে খেয়াল করে দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের কোথাও না কোথাও মিল রয়েছে। যেমন ইতিহাসের ক্ষেত্রে, ইতিহাস মানে শুধুই যে যুদ্ধ, পলাশির যুদ্ধ ইত্যাদি ব্যাপার, শুধুই তো তা নয়, আরো বিভিন্ন দিকগুলো ইতিহাসের ক্ষেত্রে আমরা পাই। যেখানে আমরা ধরে নিই যে কোনো একটা, ধরে নিই পলাশির যুদ্ধ বা যে কোনো কিছু কোথায় হয়েছিল সেই জায়গাটা সম্পর্কে আমরা জানলাম, ঘটনাটা পড়লাম এবং সেই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করলাম। তার ফলে দেখা গেল যখন আমরা ভূগোল পড়তে যাচ্ছি, তখন তার যে ভৌগোলিক অবস্থান, অর্থাৎ সেখানে যে যুদ্ধটা হয়েছিল তার যে ভৌগোলিক অবস্থানের বিবরণ অলরেডি আমি ইতিহাসে পড়েছি, সেটা ভূগোলের সেই অধ্যায়টা আমায় পড়তে সাহায্য করলো, সহজ করে ফেললো। তাহলে আমি বলতেই পারি যে ইতিহাস থেকে ভূগোলে একটা ধনাত্মক সঞ্চালন হয়েছে। আশা করি বোঝা যাচ্ছে। আবার ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর যদি গণিতের কোনো অধ্যায় শিখন যদি জটিল হয়, এগুলো কিন্তু জাস্ট এক্সাম্পল হিসাবে আমি দিয়েছি। ধরা যাক হিস্ট্রি আমি কিছু পড়েছি, পড়ে এবার আমি অঙ্কের কোনো জায়গা আমার সলভ করতে জটিল হয়ে যাচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি যে ইতিহাসের যে কিছু একটা পড়লাম, ধরা যাক আমি এখন হিস্ট্রি পড়লাম, পড়ে নিয়ে এর পরবর্তী আমি আবার শুরু করলাম ম্যাথ করা, ঠিক আছে, বা অঙ্ক করা, কিন্তু কি হলো, দুটোর মধ্যে কোনো রকম মিল পেলাম না। এটা একরকম হয়ে গেল, এটা একরকম হয়ে গেল, চ্যাপ্টার বেসিসে বা ওই বেসিসে আমরা মোটামুটি অধ্যায়ের মধ্যে কোনো মিল খুঁজে পেলাম না। এবং তার ফলে ওই আগেরটা যেটা হয়েছিল তার উল্টোটা হলো। কি হলো, ইতিহাস যে পড়লাম শিখলাম সেটা আমায় গণিতে কোনো রকম সাহায্য করতে পারলো না, উল্টে আরো জটিল হয়ে গেল আমার পক্ষে। তাহলে সেটা আমি কি বলবো, সেটা হচ্ছে ঋণাত্মক সঞ্চালন। ঋণাত্মক বলতে মাইনাসে রান করছে বলি না আমরা, তার মানে ঋণাত্মক হয়ে গেল, এটা পজিটিভ একেবারেই হতে পারে না। আশা করি বোঝা যাচ্ছে। এরপর হচ্ছে জিরো ট্রান্সফার। কিরকম জিরো ট্রান্সফার? বলছে আবার ইতিহাসের কোনো অধ্যায় শেখার পর ইংরেজি শিখন সহজ বা কঠিন কোনোটাই হয়নি, অর্থাৎ উভয় বিষয় শিখন পরস্পর নিরপেক্ষ, সেক্ষেত্রে বলা যাবে ইতিহাস আর ইংরেজির মধ্যে শূন্য সঞ্চালন হয়েছে। কি বলছে? শূন্য মানে জিরো, মানে কোনোটাই কোনোটাকে প্রভাব বিস্তার করতে পারেনি। আমি ইতিহাস পড়েছি, এরপর আমি ইংরেজি পড়েছি, না আমার পজিটিভ কিছু মনে হয়েছে যে ইতিহাস পড়ে যখন আমি ইংরেজি পড়ছি যে আমার মধ্যে একটা পজিটিভ ট্রান্সফার হয়েছে, সেরকম কিছু হয়নি। আমার কিছু নেগেটিভ ট্রান্সফার হয়েছে, সেরকমও কিছু হয়নি। দুটোই আলাদা আলাদা নিরপেক্ষ বিষয় এবং কোনোটার মধ্যেই কোনো মিল খুঁজে পাইনি, কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। তাহলে এই বিষয় যখন ঘটলো সেটা হয়ে গেল শূন্য সঞ্চালন। এটা হচ্ছে মূল বিষয়, পজিটিভ, নেগেটিভ এবং জিরো। এরপরে আমরা দেখব সোলোমন এবং পার্কিন্স আরো 6 ধরনের শিখনের কথা বলছেন, এবং এলিস যে 3 ধরনের শিখন বলেছিলেন তা বাদেও আরো 6 ধরনের শিখন সম্পর্কে আমরা জানবো, যেখান থেকে মূলত আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে দেখি। এই জায়গাগুলো আমাদের একটু খেয়াল করতে হবে।
প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার অলরেডি আমরা পড়ে নিয়েছি, ধনাত্মক আর ঋণাত্মক কি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লো রোড ট্রান্সফার। লো রোড ট্রান্সফার, তাহলে বিষয়টা কি এটা বুঝতে হবে। আগে আমরা সংজ্ঞাটা পড়ে নিই। লো রোড ট্রান্সফার বা সঞ্চালনে চিন্তনমূলক শিখন সঞ্চালন অপেক্ষাকৃত কম হয়। অর্থাৎ লো মানে কি কম, তার মানে লো রোড ট্রান্সফার মানে আমি যদি এরকম ভাবি, লো মানে কম, রোড মানে রাস্তা, ট্রান্সফার অল্প রাস্তায় যাচ্ছে, তার মানে কি সেখানে শিখনের সঞ্চালন স্বাভাবিকভাবেই অপেক্ষাকৃত কম, এবং এখানে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন শিখন স্বতঃস্ফূর্তভাবে সঞ্চালিত হয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, একজন গাড়ি চালক নিয়মিতভাবে একটা গাড়ি চালাচ্ছে, সে যদি অন্য একটা নতুন ধরনের গাড়ি চালাতে সক্ষম হয় তাহলে বলা যায় উক্ত গাড়ি চালকের লো রোড ট্রান্সফার হয়েছে। অর্থাৎ ধরা যাক তোমাদের একটা গাড়ি রয়েছে, 4 চাকা ধরে নিই আমি, সেই 4 চাকা চালাতে তোমরা শিখেছো, সেটা একটা অন্য কোম্পানির 4 চাকা। পরবর্তীকালে আমি দেখলাম যে আমি বন্ধুর সাথে কোথাও ঘুরতে যাব এবং তারও গাড়ি রয়েছে, সে বলল আমার যে গাড়িটা রয়েছে 4 হুইলারের, সেই গাড়িটা নিয়ে চল আমরা যাই, কিন্তু তোমার বন্ধু ড্রাইভ করতে জানে না। তখন তুমি বললে যে ঠিক আছে আমি চেষ্টা করছি, কারণ আমি তো আমার গাড়িটা চালাতে পারি, তাহলে দেখছি তোরটা যদি পারি। সেক্ষেত্রে দেখা গেল তোমার কিন্তু খুব একটা প্রবলেম হবে না, কারণ মোটামুটি গাড়ির যে পার্টস গুলো বা যা কিছুই থাকে না কেন সেগুলো কিন্তু অনেকটা একই রকম থাকে, একটু এদিক ওদিক হলেও খুব একটা বেশি কিছু নয়। তাহলে এখানের যে শিখনের সঞ্চালনটা সেটা কিন্তু খুব কম হচ্ছে, তাই না? তাই এটা হয়ে গেল লো রোড ট্রান্সফার। এরপরে হচ্ছে হাই রোড ট্রান্সফার। এখান থেকে ইউজিসি নেটে এবার প্রশ্ন ছিল, হাই রোড ট্রান্সফার উত্তর হতো, অপশনের মধ্যে 4টে ছিল, তার মধ্যে সঠিক উত্তর হতো হাই রোড ট্রান্সফার। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। হাই রোড ট্রান্সফার বা সঞ্চালনে কি হচ্ছে, সঞ্চালন সচেতন এবং সুচিন্তিত ভাবে হচ্ছে, মানে ভীষণ কেয়ারফুল থাকতে হচ্ছে এবং রীতিমতো চিন্তা মত্ততার সাথে বিষয়টা ঘটছে এবং ইচ্ছাকৃত ভাবে ঘটছে। যেমন কি বলছে, দাবা খেলা শিখে যুদ্ধক্ষেত্রে ব্যূহ রচনা করা। এখানে ক্ষেত্র ভিন্ন হলেও কৌশলগুলো সদৃশ। এই জাতীয় সঞ্চালনকে হাই রোড ট্রান্সফার বা হাই রোড সঞ্চালন বলা হয়। এখানে ব্যক্তিকে চিন্তা করে দাবা খেলার কৌশলকে যুদ্ধক্ষেত্রের কৌশলে রূপ দিতে হবে। এই হাই রোড ট্রান্সফার আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাই। যেমন ধরে নিই, যেমন আগেরকার দিনে যখন যুদ্ধ হবে, রাজা রাজা কি করতে, এরকম ধরনের একটা ম্যাপ রাখা রয়েছে এবং কে কোন জায়গায় দাঁড়াবে, দুর্গের কোথায় কে থাকবে, এটা কিন্তু এই ম্যাপের মাধ্যমে বোঝানো হতো। ইনফ্যাক্ট এখনো দেখা যায় যে বড় বড় যে যুদ্ধগুলো হয় ইন্ডিয়া পাকিস্তান বা কিছুর ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং এর মাধ্যমে বোঝানো হয় যে ওখানে এই টাওয়ার রয়েছে, এখানে এই পাহাড় রয়েছে, আমরা এভাবে যাব, ওখানে উঠবো, ইত্যাদি ইত্যাদি। আমরা সামনে থেকে কিন্তু ফিল্ডে গিয়ে একদম সরাসরি হয়তো দেখার মতন পরিস্থিতি নেই, কিন্তু আমরা চিত্রের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করছি। বা এখানে যেমন বলছে কোনো দাবা খেলা, দাবা খেলা মানে ওয়ান কাইন্ড অফ একটা যুদ্ধের ক্ষেত্র থেকে মানে একটা আইডিয়া পাওয়া, ছোটবেলা সেই খেলা আমাদের, বড়বেলাতেও আমরা খেলি, দাবা একটা খুব প্রসিদ্ধ একটা খেলা। এবং কিভাবে যুদ্ধ করতে হবে, কাকে আগে মারতে হবে, কাকে মারলে আমি পয়েন্ট পাবো, কিভাবে আমি এগোবো, এর যে একটা নিয়ম, সমস্ত যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কৌশলগুলোকে আমাদের জানতে হয়, আদারওয়াইজ আমরা যুদ্ধ করতে পারবো না। তাই কি বলছে, দাবা খেলা শিখে গিয়ে যখন আমরা যুদ্ধক্ষেত্রের ব্যূহ রচনা করতে পারি, মানে আমরা প্ল্যানিং করতে পারি যে এভাবে এভাবে কাজটা করা যেতে পারে, রাজা এখানে থাকবে, রানী এখানে থাকবে, বা এখানে প্রাসাদটা রয়েছে, আমরা এভাবে এন্ট্রি নেব, এই যে বিষয়টা এখানে দেখুন, এখানে কি হচ্ছে, এই যে শিখনের সঞ্চালনটা অনেকটা সচেতন ভাবে হচ্ছে, খুব মন দিয়ে তাকে সুচিন্তিত বা পরিকল্পিত একটা প্ল্যানিং করে তার বুদ্ধিমত্তার সাথে এগোতে হচ্ছে। তাহলে এটা কিন্তু অনেকটা তাকে করতে হচ্ছে হাই রোড ট্রান্সফার, তাই একে বলা হচ্ছে। আশা করি বোঝা গেছে। পরীক্ষা এক্সাম্পল আসে এবং দিয়ে দেয় এটা কি কি ধরনের ট্রান্সফার, ঠিক আছে। নিয়ার ট্রান্সফার, খুব বোঝাই যাচ্ছে নামটা শুনে, নিকটবর্তী সঞ্চালন। বলছে যখন অর্জিত আচরণ, জ্ঞানের বিষয়, ধারণা বা দক্ষতা খুব সদৃশ পরিস্থিতিতে সঞ্চালিত হয় সেটা নিকটবর্তী। কিরকম বলছে, একটা এক্সাম্পল, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে চতুর্ভুজের ক্ষেত্রফল পরিমাপ করা। তার মানে কি, নিয়ার মানে খুব কাছাকাছি বিষয় আমি করছি।
আগেরটা ছিল কিন্তু হাই লো, ওটা আলাদা, আর এটা হচ্ছে খুব কাছাকাছি বিষয় করছি। যেমন আমি ত্রিভুজের ক্ষেত্রফল শিখে নিয়েছি, আমি চতুর্ভুজের ক্ষেত্রফলও বার করতে পারছি। ধরা যাক আমি তিনটে সংখ্যা, উপরে তিনটে সংখ্যা নিচে দুটো সংখ্যা বসিয়ে যোগ করতে শিখে গেছি। এবার আমি ওপরে তিনটে সংখ্যা নিচে তিনটে সংখ্যা বসিয়েও যোগ করতে শিখে গেলাম, বা ওপরে চারটে বসিয়ে নিচে চারটে বসিয়েও যোগ করতে শিখে গেলাম। বিষয়টা কিন্তু প্রায় একই, একটু এগিয়ে, তাই একে বলছে নিয়ার ট্রান্সফার, অর্থাৎ নিকটবর্তী সঞ্চালন। এরপর হচ্ছে ফার, মানে দূরবর্তী, বোঝাই যাচ্ছে এটা একটু দূরবর্তী হবে। কিরকম? যখন অর্জিত আচরণ জ্ঞানের বিষয়, ধারণা বা দক্ষতা শিখন বৈসদৃশ বিষয় শিখনে সঞ্চালিত হয়, তখন সেটা হচ্ছে দূরবর্তী। সাধারণ শিখনের ক্ষেত্রে কিন্তু বৈসদৃশ সঞ্চালনের উদাহরণ খুব একটা দেখা যায় না। দূরবর্তী সঞ্চালন নিকটবর্তী সঞ্চালন থেকে অনেক বেশি কার্যকরী, আবার অনেক ক্ষেত্রে ইত্যাদি। ফার ট্রান্সফার তাহলে আমরা কি বলতে পারি, মানে উদাহরণ হিসেবে, বা আমরা কি বুঝলাম? নিয়ারে আমরা কি বুঝলাম, যে অঙ্কের একটা কিছুর ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি, চতুর্ভুজের ক্ষেত্রফল আমি বার করে ফেললাম, ঠিক আছে। কিন্তু ফার ট্রান্সফারে দেখা যাচ্ছে যে আমি এক ধরনের মানে অঙ্ক শিখেছি, তার থেকে আমি অন্যটা বার করে ফেললাম। ধরা যাক কি বলবো, ধরা যাক আমি একটু দূরবর্তী, ধরা যাক আমি যোগ বিয়োগ ইত্যাদি শিখে গেছি, এরপরে আমি ওখান থেকে একটা সরল অঙ্ক করে ফেলতে পারলাম, ঠিক আছে। এবার কি, যোগ বিয়োগ গুণ ভাগ পরপর সিকোয়েন্স অনুযায়ী চলছে ঠিকই, কিন্তু আমি ওখান থেকে যখন একটু দূরবর্তী, অর্থাৎ যখন আমার সিম্পলিফিকেশনের অঙ্ক আছে, সিম্পলিফিকেশন এই ধরনের পার্সেন্টেজের অঙ্ক, সেগুলোও আমি ধরো করতে পারছি, তাহলে এটা আমার মধ্যে কি হলো, একটা দূরবর্তী সঞ্চালন হলো। এই যে আমি একটা প্লাস মাইনাস ইনটু করে যে বিষয়টা আমি প্রথম প্রথম শিখে নিয়েছিলাম ম্যাথসে, সেটা কিন্তু কোথাও আমাকে পার্সেন্টেজ বার করতে, অ্যাভারেজ বার করতে, এই বিষয়গুলো করতে কিন্তু আমাকে হেল্প করছে। কিন্তু এটা কিন্তু খুব কাছাকাছি সঞ্চালন হচ্ছে না, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, ওরকমই একটা সূত্র বসিয়ে দিয়ে আমি চতুর্ভুজেরও ক্ষেত্রফল বার করলাম, সেটা কিন্তু হলো না। আমাকে কিন্তু প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ বিষয়টা ভালো করে জেনে নিতে হলো, শিখে নিতে হলো। এরপর পরের ধাপে আমি কি করলাম, সিম্পলিফিকেশনে এলাম। সিম্পলিফিকেশনের অনেক রকম রুল রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইত্যাদির গল্প রয়েছে, সেই বিষয়টা বুঝে আমি করতে পারলাম, বা কোনো পার্সেন্টেজের অঙ্ক করতে পারলাম, কোনো অ্যাভারেজের অঙ্ক করতে পারলাম। এক্ষেত্রে অবশ্যই শিখনের সঞ্চালন হলো, কারণ যদি প্রিলিমিনারি প্লাস মাইনাস ইনটু তারপরে ডিভাইডেড বাই এই যে অঙ্কগুলো থাকে, ডিভিশন, এগুলো যদি আমি না জানি, তাহলে কি আমার ক্ষেত্রে সম্ভব হবে যে পার্সেন্টেজ বা এগুলো বার করা? সম্ভব নয়। তাহলে শিখনের সঞ্চালন হলো, কিন্তু এটা কিরম ধরনের সঞ্চালন হলো? এটা হচ্ছে দূরবর্তী সঞ্চালন হলো। এরপরে চলে আসছি আরো কিছু বিষয় নিয়ে। সেটা কি, আবার অনেকে শিখনের সঞ্চালনকে 5টি ভাগে ভাগ করছেন। ল্যাটারাল মানে পার্শ্ববর্তী, সিকোয়েন্সিয়াল ট্রান্সফার ধারাবাহিক শিখন সঞ্চালন, হরাইজনাল ট্রান্সফার অনুভূমিক শিখন সঞ্চালন, ভার্টিক্যাল ট্রান্সফার লম্বালম্বি বা উল্লম্ব শিখন সঞ্চালন, আরটা হচ্ছে বিলেটারাল ট্রান্সফার উভয় পার্শ্ববর্তী সঞ্চালন। ছোট্ট করে একটু দেখে নি বিষয়টা কি। প্রথমে হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল মানে পার্শ্ববর্তী, মানে পাশাপাশি বলতে পারি আমরা, ঠিক আছে। ধরা যাক একজন শিক্ষার্থী শিখলো কি 4+2=6। এখন কোনো আমের ঝুড়ির 6টি আম থেকে 3টি আম সরিয়ে নিলে সে যদি বলতে পারে যে ঝুড়িতে আমের সংখ্যা 3, তাহলে বলা যাবে তার পার্শ্ব সঞ্চালন হয়েছে। বোঝা গেল? পার্শ্ববর্তী সঞ্চালন মানে পাশাপাশি কোনো বিষয় শিখছি। কিরকম হলো? যেমন একজন শিক্ষার্থী সে কি শিখলো, 4+2 করলে কত হয়? 6 হয়, বা 3+3=6 হয়। এই বিষয়টা একটা স্টুডেন্ট জানে বা শিখতে পেরেছে। এবার আমি যখন তাকে বললাম, ধরা যাক যে একটা আমের ঝুড়ি রয়েছে, সেখানে 6টা আম ছিল, আমি সেখান থেকে 3টে আম নিয়ে নিলাম বা কিনে নিলাম, তাহলে ঝুড়িতে কটা রয়েছে? তখন সেই স্টুডেন্টটা বললো যে ম্যাম তাহলে ঝুড়িতে 3টে আম থাকবে, কারণ আমরা যে দেখেছিলাম 3+3 যোগ করে 6 হয়। তাহলে ও তখন ভেবে নিল তার মানে তো 6টা আম ছিল, তাহলে ওখান থেকে 3 মাইনাস হয়ে গেল, তাহলে মাইনাস হয়ে গিয়ে 3 রয়ে গেল। তাহলে এটা হচ্ছে পাশাপাশি সঞ্চালন বা পার্শ্ববর্তী সঞ্চালন। একটা প্লাসের বিষয়টা শিখে আমি মাইনাসও করতে শিখে গেলাম একইভাবে। নেক্সট হচ্ছে সিকোয়েন্সিয়াল ট্রান্সফার। সিকোয়েন্সিয়াল প্রায় একই, কিরকম? ধারাবাহিক। এটা এই শিখনটা কিন্তু সবসময় ঘটে থাকে। কিরকম?
ধারাবাহিক শিখন সবসময় কি করে, ভবিষ্যতে শিখনকে সাহায্য করে। বিদ্যালয় শিখন এমনভাবেই বিন্যস্ত হবে যাতে পূর্বার্জিত শিখনের সঙ্গে বর্তমান শিখনের একটা সম্পর্ক থাকে। এর ফলে ভবিষ্যৎ শিখন আরো অর্থবহ হয়ে ওঠে। আজকের শিখন আগামীদের শিখনে সাহায্য করবে, আগামীকালের শিখন পরের দিনে শিখনে সাহায্য করবে। আচ্ছা, এবার এটা জানা প্রয়োজন, তাই আমি লিখেছি। মূল বিষয়টা এবার বলি। সিকোয়েন্সিয়াল মানে, ধরা যাক আমি একটা কথা বলি, ধরা যাক আমি অঙ্ক দিয়ে যখন বোঝালাম সেটাই বোঝাই, যে প্রথমে একটা স্টুডেন্ট স্কুলে এলো, তা সে নিশ্চয়ই আগে 1 2 3 4 1 2 ABCD এগুলো শিখবে, খুব স্বাভাবিক। ABCD শেখার পরই তাকে আমরা A ফর B ফর C ফর এগুলো শেখাবো। অ্যাপেল, A ফর অ্যাপেল, অ্যাপেল বানানটা তারপর আস্তে আস্তে শেখাবো, তার নাম লিখতে শেখাবো। আর যদি ম্যাথসের ক্ষেত্রে বলি, ম্যাথসের ক্ষেত্রে কিরকম, প্রথমে আমি সংখ্যা চেনাবো তাকে, তারপরে চেনালাম 2 + 2 প্লাস করলে কি হয়, এরপরে মাইনাস শিখিয়ে দিলাম, তারপরে তাকে আমি গুণ করতে শিখিয়ে দিলাম, তারপরে আমি তাকে ভাগ অঙ্ক করতে শিখিয়ে দিলাম। এইভাবে পরপর পরপর করতে করতে সেবার না, তারপরে না আমি ওকে শেখাবো যে সরল অঙ্ক এভাবে করতে হয়। প্রথমে আমি সরল অঙ্ক শেখালাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অঙ্কগুলো কিভাবে করতে হয় সে শিখলো। তারপরে আমি শেখালাম সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এবং ফার্স্ট ব্র্যাকেট কোনটা আগে উঠবে কোনটা উঠবে না। তাহলে এইটা শেখাতে গেলে আমাকে তো প্রথমে তাকে জানাতে হবে 2 + 2 = 4 হয়, মানে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন, এই বিষয়গুলো তো আমাকে শেখাতে হবে, তারপর না আমি পরপর যাব। সুতরাং কি আমাদের প্রত্যেকটা ক্লাসে শিক্ষার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে আমরা অলরেডি যেটা আগের ক্লাসে পড়েছি তারই কোথাও রেশ রয়ে যায়, পরবর্তী ক্লাসে ওটা আরো এলাবোরেট করে পড়ি। যেমন ধরা যাক আমি বলি, আমাদের বায়োলজি বা বংশগতি এরকম ধরনের একটা চ্যাপ্টার ছিল, যেখানে ছোটবেলায় আমাদেরকে প্রথমে শেখানো হতো উদ্ভিদ বা জীবের বংশগতি কিভাবে হচ্ছে, সেখানে একটি গাছের কি করে হচ্ছে সেখান থেকে আমরা শিখলাম। তার পরবর্তীকালে আমরা দেখতে পেলাম প্রজাপতির মধ্যে কিভাবে হচ্ছে, সেই বিষয়টা শিখলাম। তো আমরা শিখছি কিন্তু, এবং তারপরে যখন আমরা আরো বড় হলাম তখন আমরা মানুষের মধ্যে কিভাবে এই বিষয়টা ঘটছে, বংশগতির বিষয়টা, ক্রোমোজোম কি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা আরটু বড় হয়ে শিখতে পারলাম। তাহলে একদম প্রথমেই যদি আমাকে সেটা শেখানো হতো আমি হয়তো বুঝতে নাও পারতাম, কিন্তু যখন আমাকে ধাপে 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 শেখানো হলো তখন কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পারলাম। তাই তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা সেটা দেখবো। যেমন ব্যাকরণের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে একদম ছোট্ট ক্লাসে দেখা যায় অ আ ক খ এগুলো তো বাদ দিলাম, মোটামুটি একটা স্টেজে গিয়ে আমরা সন্ধি শিখি। প্রথমে আমরা স্বরসন্ধি শিখি, পট করেই কিন্তু আমরা প্রথমে ব্যঞ্জন সন্ধি শিখি না, স্বরসন্ধিটা শিখলাম, তারপরে আমরা আস্তে আস্তে ব্যঞ্জন সন্ধি শিখলাম, বিসর্গ সন্ধি শিখলাম, সন্ধি কি বুঝলাম, তার তার অনেক পরে আমরা সমাসে গেলাম। দুম করে আগে সমাস করে ফেলেছি পরে সন্ধি করে ফেলেছি, এই জিনিসটা কিন্তু হয় না। তাহলে ব্যাকরণের ক্ষেত্রে বলি, যে কোনো ক্ষেত্রে বলি না কেন, প্রথমে আমরা কবিতা শিখি, তাই না? একদম ছোট্ট ক্লাসে কি তোমরা কেউ প্রবন্ধ পড়েছো? পড়বে না কিন্তু। ছোট্ট ক্লাসে আমরা কি পড়ি, ছোট ছোট কবিতা পড়ি, গল্প পড়ি, মজার মজার গল্প পড়ি। পড়তে পড়তে গল্প কাকে বলে কি বিষয়ে শিখি, সেই গল্পগুলো হয়তো 2 পৃষ্ঠার ছিল, বা হয়তো শ্রীকান্ত উপন্যাস যেরকম রয়েছে সেই উপন্যাসের ছোট্ট একটা পার্ট তুলে দেওয়া হয়েছে কোনো একটা বইতে, ওই ছোট্ট পার্টটা আমি পড়লাম। পরে আস্তে আস্তে যখন আমি বড় হলাম তখন আমি শ্রীকান্ত উপন্যাসটা পুরোটা পড়লাম, তাহলে আমি বুঝতে পারলাম আচ্ছা উপন্যাসের এইটুকু পার্ট দেওয়া হয়েছিল। তাহলে প্রত্যেকটা শিক্ষাই আমাদের সিকোয়েন্স অনুযায়ী হয়, যা সিকোয়েন্স মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে পরপর পরপর গেলেই কিন্তু আমরা শিখতে পারি, দুম করে অন্য হয়ে গেলে কিন্তু আমরা পারবো না। এক্ষেত্রে কি বলছে, প্রত্যেকটা বিদ্যালয় বা প্রত্যেকটা যখন পাঠ্যপুস্তক বানানো হয় এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু বানানো হয়। অনেক কথা বললাম, উদ্দেশ্য একটাই, যাতে বিষয়টা বোঝা যায়। হরাইজনাল ট্রান্সফার কি বলছে, আগের যে দুটো ট্রান্সফার পড়েছি কি কি, একটা হচ্ছে আনুভূমিক, আচ্ছা হরাইজনাল হচ্ছে আনুভূমিক শিখন সঞ্চালন, এবার বলছে পার্শ্ববর্তী মানে ল্যাটেরাল যেটা বললাম, আর হচ্ছে ধারাবাহিক শিখন মানে সিকোয়েন্সিয়াল, এই দুটো মিশিয়ে যেটা হচ্ছে যাকে বলে সেটা হচ্ছে আনুভূমিক সঞ্চালন। ঠিক ওরকম ভাবেই বলবো, একটা হচ্ছে কি পড়ার মধ্যে একটা সিকোয়েন্স থাকবে, পরপর পরপর বিষয়টা হবে। আরেকটা হচ্ছে কি, যেমন আমরা এর এক্সাম্পল কি পেয়েছিলাম 4 + 2 = 6, তার মানে কি আমরা আগে প্লাস শিখে নিয়েছিলাম, 4 + 2 কি হচ্ছে 6 হচ্ছে, এরপরে কোথাও আমরা মাইনাস শিখেছি, তারপরে আমরা গুণ শিখেছি, ভাগ শিখেছি। তার মানে কি হলো, এটা হচ্ছে পার্শ্ববর্তী শিক্ষা হচ্ছে, পাশাপাশি পাশাপাশি বিষয়গুলো শিখছি আমি,
এখানের প্লাসটা শিখেই যেমন আমি এখানে মাইনাস করে বলে দিতে পারছি 3টে আছে। এই ল্যাটারাল শিক্ষা যেরকম হচ্ছে, ল্যাটারাল ট্রান্সফার হচ্ছে, তার সাথে সাথে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে। এই দুটো বিষয় যখন এক জায়গায় মিশে থাকে তখন সেটা হয়ে যাচ্ছে হরাইজনাল ট্রান্সফার। নেক্সট রয়েছে দুটো, একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সফার। ভার্টিক্যালে কি বলছে? উল্লম্ব সঞ্চালন। শিক্ষক সর্বদাই নিম্ন থেকে উচ্চ স্তরে সঞ্চালনে সচেষ্ট হন, একেই উল্লম্ব সঞ্চালন বলে। উদাহরণস্বরূপ, যোগ ও বিয়োগের জ্ঞান যখন উচ্চ স্তরের গাণিতিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। উল্লম্ব বলতে কি বলতে চাইছে? ভার্টিক্যাল। ভার্টিক্যাল কিরকম আমরা ঠিকই জানি বিষয়টা। কি বলছে? নিশ্চয়ই আমরা নিচ থেকেই ওপর দিকে যাব, ছোট্ট জিনিস আগে শিখবো তারপর বড়। ঠিক একইভাবে আমরা যোগ করতে শিখেছি, আমরা প্রথমে নাম্বার সিস্টেম জানি, নাম্বার বুঝতে শিখেছি, এরপরে আমরা যোগ করতে শিখেছি, তারপর আমরা বিয়োগ করতে শিখেছি। এইভাবে যোগ বিয়োগের ধারণা বা জ্ঞান যখন হয়েছে, তার থেকে একটু উচ্চ পর্যায়ের যে গণিতগুলো, যে ধরনের অঙ্কগুলো রয়েছে, সেগুলো এবার আমরা করতে পারছি। তাহলে আমরা কি লেভেলে যাচ্ছি? ভার্টিক্যাল ওয়েতে যাচ্ছি, ঠিক আছে, যেখানে আমরা একদম নিচ থেকে ওপর দিকে এরকম ভাবে উঠতে থাকছি ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে। নেক্সট কি? বাইলেটারাল ট্রান্সফার বলছে উভয় পার্শ্ববর্তী। কি বলছে? মানুষের দুটি দিক আছে, একটা বাম দিক একটা ডান দিক। একদিকে শিখনে যেমন বাম হাত কাজ করলে যদি ডান হাতের কাজ সহজ হয়, একইভাবে ডান হাত কাজ করলে যদি বাম হাতের কাজের সুবিধা হয়, তাহলে উভয়ের পার্শ্ববর্তী সঞ্চালন। এর মনে হতে পারে এটা আবার কি ব্যাপার ম্যাম? কি? খুব সোজা একটা এক্সাম্পল রয়েছে। অনেক বাচ্চাকেই আমরা দেখতে পাই যে সে ডান হাত দিয়ে যেরকম লিখতে পারে ঠিক তেমনি সুন্দরভাবে বাঁ হাত দিয়েও সে লিখতে পারে। অর্থাৎ ডান হাতে যে সে লিখতে শিখেছে বা মানে সে শিখতে পেরেছে কিভাবে লিখতে হবে ডান হাত দিয়ে যেরকম আমরা লিখি, ঠিক তেমনি ভাবে তার বাঁ হাতও সেম বিষয়টা শিখে গেছে, তার বাঁ হাত দিয়েও সে কিন্তু একদম সেরকম ভাবেই লিখতে পারে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? দুটো দিকই শিখছে। মানুষের যে দুটো দিক, ডান দিক প্লাস বাম দিক, দুটো দিকেই গেছে। অনেকে দেখা যায় যে কোনো কিছু রান্নার ক্ষেত্রে আমি বলি, ডান হাতে ছুরি ধরে কোনো কিছু তরকারি হোক, যে কোনো বিষয়, আলু পেঁয়াজ ইত্যাদি সে ছুলছে বা কাটছে। আবার অনেককে আমরা এরকম দেখতে পারি সে ডান হাত দিয়েও কাজটা করতে পারছে, আবার সে বাঁ হাত দিয়েও কিন্তু সেম কাজটা করতে পারছে, দেখি কিন্তু আমরা। তাহলে কি হলো? তার উভয় পার্শ্ববর্তী সঞ্চালন হলো। অর্থাৎ তার যে শিখন, অর্থাৎ ডান হাতে ধরা যাক সে প্রথম শিখেছিল, সেটা আস্তে আস্তে সে বাঁ হাতেও শিখতে পারলো। আবার যদি কোনো কিছু সে বাঁ হাতে শিখতে পারে, দেখা গেল আস্তে আস্তে তার ডান হাতও সেটা শিখে গেল। এগুলো হয়তো খুব বেশি মানুষের মধ্যে আমরা দেখতে পাই না, কম দেখতে পাই, কিন্তু এই শিখন কিন্তু হয়ে থাকে। তাই এটাকে বলা হচ্ছে বাইল্যাটেরাল ট্রান্সফার, উভয় পার্শ্ববর্তী সঞ্চালন। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের, যদি পুরোটা যা আমি বললাম এটা হচ্ছে শিখন সঞ্চালনের বিষয়, অর্থাৎ ট্রান্সফার অফ লার্নিং। এটা যদি আমরা শিখে নিই তাহলে আমাদের যে কোনো পরীক্ষার জন্য, টেট বলি, সিটেট বলি, তারপরে হচ্ছে কি বলছে নেট সেট, এই ধরনের যে কোনো পরীক্ষা হোক, বিএড এর চ্যাপ্টার এটা, এমএড এর চ্যাপ্টার এটা, এডুকেশনের চ্যাপ্টার এটা, সুতরাং আমাদের কিন্তু কোনো দিকেই কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। তোমরা যদি এরকম আরো অনেক ক্লাস চাও অবশ্যই আমাকে বলবে। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ম্যাম বিহার স্টেট, তারপরে সিটেট, তারপরে ত্রিপুরা স্টেট, এই ধরনের যে পরীক্ষাগুলো হয় এবং বিশেষ করে বাংলা সাবজেক্ট এবং অন্যান্য এই বিষয়গুলো থেকে যতটা হোক একটুখানি হলেও ক্লাসে শেষ করানোর চেষ্টা করতে বা বোঝাতে। তো আমি তোমাদের কথা মাথায় রেখে পিপিটি বানিয়ে আমি চেষ্টা করছি এক এক করে করানোর। অলরেডি এসএসসি এসএলএসসি ক্লাস আমি শুরু করে দিয়েছি, নেটের পাশাপাশি পরীক্ষাও নেওয়া শুরু করে দিয়েছি। আমি বলবো পরীক্ষাগুলো প্রত্যেকে দেবেন এবং তার সাথে সাথে এই ক্লাসগুলো আমি নিচ্ছি, নেওয়ার চেষ্টা করছি এবং এরও আমি প্রশ্নপত্র নিয়ে আসবো এবং যেরকমভাবে অন্যান্য বিষয়ের পরীক্ষা হচ্ছে এখানেও কিন্তু আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আমি অবশ্যই বলবো যে বিষয়টা কিন্তু একদম পড়ে নেবেন। আর যদি কারোর কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।